নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। পশ্চিম এশিয়ার সংঘাতে ভয়ঙ্কর মোড়, ইরানে আশঙ্কা পারমাণবিক যুদ্ধ। আমাকে একটা ভালো ফিল্ম সাজেস্ট করো তো, অনেকদিন ভালো কিছু দেখি না। কি ফিল্ম দেখতে চাইছিস বল? আমি জানি না, তুমি যা সাজেস্ট করবে আমি দেখবো। গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ দেখ, স্টুডিও জিবলি ফিল্ম, অসাধারণ, দেখে ফেল। কি নিয়ে বলো তো, গল্পটা কি? ভাই বোনের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে পারমাণবিক বিস্ফোরণের পর জাপানে একের পর এক বোমা বিস্ফোরণের মাঝখানে দাদা আর বোন যুদ্ধবিধ্বস্ত জাপানে নিজেদের একটা আলাদা জগৎ গড়ে তোলে। কি বুঝলি? ঠিক বুঝলাম না তো। ফিল্মটা দেখে ফেল, বুঝতে পারবি। তবে আগে থেকেই বলে রাখি, খুব কষ্ট হবে। যুদ্ধ ঠিক কতটা ভয়ানক আর যুদ্ধ বিধ্বস্ত জায়গায় মানুষের জীবন কতটা অসহায়, ফিল্মটা দেখলে বুঝতে পারবি। বেশ, দেখে ফেলবো। তবে সত্যি যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে কি হবে? আসবো সে কথায়, তবে তার আগে তোকে কিছু ইরান যুদ্ধের আপডেট দিই। কি আপডেট? কি হলো শেষ একদিনে? আমেরিকা ইরানে ইস্পাহানে বাংকার বাস্টার বোম ছুড়েছে। ইস্পাহানে ইরানের নিউক্লিয়ার ও সামরিক ঘাঁটি রয়েছে। ইসরায়েল ইরানে প্রায় 170টি জায়গায় হামলা চালিয়েছে। আর ইরান পাল্টা আক্রমণ করেনি? ইরান পাল্টা 87তম মিসাইল আর ড্রোনের ওয়েভ ছুড়েছে। ইসরায়েলে হাইফার তেল শোধনাগার জ্বলে গেছে। মিসাইল আর ড্রোনের ওয়েভ মানে? ঝাঁকে ঝাঁকে মিসাইল আর ড্রোন, অনেকটা মৌমাছির ঝাঁকের মতো। মানে কল্পনা কর একটা বিশাল ঢেউ, কিন্তু সেই ঢেউ জলের ঢেউ নয়, মিসাইল আর ড্রোনের ঢেউ। এতে তো বড় ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। হ্যাঁ, এছাড়াও ফাতেহ হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ইন্টেলিজেন্স দপ্তর লক্ষ্য করে। মধ্য ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। এরপর কি হবে? যুদ্ধের ভবিষ্যৎ কি? পশ্চিম এশিয়া যুদ্ধ কুয়াশায় ঢাকা। অনেক রাস্তা আছে, তবে কোন দিকে যাবে যুদ্ধ বোঝা যাচ্ছে না। এই দেখ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দ্বিতীয় মাসের শুরুতেও এখনও এক ধরনের কুয়াশার মধ্যে রয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতি, সক্ষমতা বা উদ্দেশ্য কিছুই পরিষ্কার নয়। তবে একটি বিষয় স্পষ্ট, দুপক্ষই মনে করছে তারা জিতছে। আসলে তারা আলাদা লক্ষ্য, আলাদা সময়সীমা ও আলাদা সহনশীলতা নিয়ে লড়ছে। এই নীতির পার্থক্যই এই যুদ্ধকে দীর্ঘ ও বিপজ্জনক করে তুলছে। এখন মার্কিন ইসরায়েল জোটের নতুন লক্ষ্য হরমুজ প্রণালী খুলে দেওয়া। অথচ ট্রাম্প আক্রমণ শুরুর আগেই হরমুজ প্রণালী খোলা ছিল। এই বৈপরীত্য অনেকেই তুলে ধরেছেন। প্রথম মাসে ইরানের আত্মবিশ্বাস ভাঙেনি, বরং যুদ্ধটি এখন ধীরে ধীরে আমেরিকা ইসরায়েলের জন্য এক অগ্নি পরীক্ষা হয়ে উঠেছে। হিজবুল্লাহ ও হুথিদের প্রবেশে যুদ্ধের সীমানা বেড়েছে। ফলে এটি আর শুধু দ্বিপাক্ষিক সংঘাত নয়, মার্কিন ইসরায়েল প্রথমে ইরানে ক্ষেপণাস্ত্র ও উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে, তারপর নৌ ও বিমান প্রতিরক্ষা, এখন শিল্প ও অসামরিক পরিকাঠামোতে আঘাত করছে। বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র ও ইস্পাত কারখানায় লাগাতার হামলা দেখাচ্ছে। আমেরিকার লক্ষ্য শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, ভবিষ্যতে দেশটির ক্ষমতা ধ্বংস করা। আঘাত সহ্য করেও ইরান পাল্টা কৌশলে চাপ বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি তারা হরমুজ সম্পূর্ণ বন্ধের হুমকি দিচ্ছে। সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে শিল্প অঞ্চলে হামলা করে তারা অর্থনৈতিক যুদ্ধের ইঙ্গিত দিয়েছে। সংখ্যার দিকেও দুপক্ষের মধ্যে বড় ফারাক আছে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের 2/3 উৎপাদন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রায় 1/3 উৎপাদন ক্ষমতাই নিশ্চিতভাবে ধ্বংস হয়েছে। অন্যদিকে ইরান প্রতিদিন 10 থেকে 20টি ক্ষেপণাস্ত্র ছুটছে। এটি মজুদ অস্ত্রভাণ্ডার শেষ হওয়ার লক্ষণ নয়, বরং দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি। সমঝোতার সম্ভাবনা থাকলেও তা কঠিন। ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ জয়ের ঘোষণা করতে চাইছেন, কিন্তু ইরান তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা ছাড়তে রাজি নয়। অতীতে চুক্তি ভাঙার অভিজ্ঞতা আছে ইরানের, তাই আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না ইরান। আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তেল ক্ষেত্র, বিদ্যুৎ ব্যবস্থা বা পরমাণু স্থাপনায় হামলা হতে পারে। সীমিত স্থল অভিযানও সম্ভব। তবে ইরান প্রস্তুত, এবং তাই আমেরিকা ইসরায়েলের তরফে যে কোনো হামলা ব্যয়বহুল হবে। সবচেয়ে বড় ঝুঁকি জল সরবরাহ। উপসাগরীয় দেশগুলো মূলত লবণাক্ত জল পরিশোধনের ওপর নির্ভরশীল। এই জল শোধনাগারে হামলা ভয়াবহ মানবিক সংকট তৈরি করবে। হরমুজ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে। তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়াতে পারে। ভারত সহ বহু দেশ ক্ষতিগ্রস্ত হবে। সবশেষে রয়েছে পারমাণবিক ঝুঁকি। ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। চাপ বাড়লে তারা অস্ত্র তৈরির পথে যেতে পারে। ইসরায়েল ইরান সরাসরি পারমাণবিক সংঘর্ষে জড়িয়ে পড়লে তার পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই যুদ্ধ এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। কেউই এই যুদ্ধে সহজ জয় পাবে না, এটুকু স্পষ্ট। আবার ঘুরে ফিরে সেই নিউক্লিয়ার যুদ্ধের কথা। হ্যাঁ, আশঙ্কা তো থেকেই যাচ্ছে। আর নিউক্লিয়ার যুদ্ধ মানে তো শুধু পারমাণবিক বোমা ফাটানো নয়। তাহলে পারমাণবিক বোমা ফাটানো ছাড়াও নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে? হ্যাঁ, চেরনোবিলে তো কোনো পারমাণবিক হামলা হয়নি। কি হয়েছিল চেরনোবিলে?
চেরনোবিল পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটে, আগুন থেকে বিস্ফোরণ। চেরনোবিল দুর্ঘটনায় হিরোশিমা নাগাসাকির থেকে 400 গুণ বেশি রেডিয়েশন ছড়িয়েছিল। তার মানে পারমাণবিক কেন্দ্রে আঘাত হলে পারমাণবিক বোমা ফাটার থেকেও মারাত্মক বিস্ফোরণ হতে পারে। একেবারেই তাই। তাছাড়া আমেরিকার প্রেসিডেন্টকে বিশ্বাস নেই, ইসরায়েলের নেতানিয়াহুকেও না। তারা যুদ্ধে জেতার জন্য, ইরানকে কাবু করার জন্য যা খুশি তাই করতে পারে। পারমাণবিক হামলা চালানো এত সহজ নাকি? না, সহজ নয়। আন্তর্জাতিক আইন আছে, কিন্তু এই 1 মাসে যুদ্ধে তো কত আন্তর্জাতিক আইনই ভেঙে গেল। আমেরিকা কি নিউক্লিয়ার যুদ্ধের পথে যাবে? এখানেই একটা বড় আশঙ্কা দানা বেঁধেছে। মোহাম্মদ সাফা একজন ডিপ্লোম্যাট, রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি ছিলেন। সাফা পদত্যাগ করেছেন, বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। কি বিস্ফোরক অভিযোগ? পরমাণু বোমা ফেলার কথা ভাবছে আমেরিকা। ইরান যুদ্ধে পারমাণবিক আক্রমণের পথে হাঁটছে আমেরিকা। বাপরে, এ তো ভয়ঙ্কর অভিযোগ। আরো ভয়ঙ্কর হলো ইসরায়েলের পারমাণবিক নীতি। কেন ভয়ঙ্কর কেন বলছো? ইসরায়েল নিজেদের পারমাণবিক নীতি নিয়ে গোপনীয়তা বজায় রাখে, কিন্তু রিপোর্ট ভয়ঙ্কর। এই দেখ। রাষ্ট্রসংঘের ভেতর থেকে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। ইউনাইটেড নেশনসের সঙ্গে যুক্ত কর্মকর্তা মোহাম্মদ সাফা তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে রাষ্ট্রসংঘের ভেতরে প্রস্তুতি চলছে। সাফা ছিলেন প্যাট্রিয়টিক ভিশন অ্যাসোসিয়েশন নামের এক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রধান প্রতিনিধি। রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে এই সংস্থার বিশেষ মর্যাদা রয়েছে। 2013 সাল থেকে তিনি সংস্থার কার্যনির্বাহী পরিচালক ছিলেন। 2016 সালে তাকে স্থায়ী প্রতিনিধি করা হয়। এক্সে দেওয়া পোস্টে সাফা বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠীর চাপে রাষ্ট্রসংঘের কিছু উচ্চপদস্থ ব্যক্তি কাজ করছেন। তার অভিযোগ, এই গোষ্ঠী যুদ্ধকে উৎসাহ দিচ্ছে। সাফা আরও বলেন, তিনি এই তথ্য ফাঁস করতেই নিজের কূটনৈতিক জীবন ত্যাগ করছেন। তিনি আশঙ্কা করছেন নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শৈত্যের সম্ভাবনা রয়েছে। পারমাণবিক বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়া আর ধূলিকণায় সূর্যের আলো ঢেকে যায়, তখন এই পরিস্থিতি তৈরি হয়। তিনি আরও দাবি করেন, 2023 সালের হামাস ইসরায়েল যুদ্ধের পর তিনি ভিন্ন মত দেওয়ায় সমালোচনা, হুমকি এবং সেন্সরশিপের শিকার হন। তাঁর অভিযোগ, রাষ্ট্রসংঘের কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে তাকে চুপ করিয়েছেন। এদিকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে বহুদিন ধরেই বিতর্ক আছে। তারা কখনো পারমাণবিক শক্তির অস্তিত্বের কথা স্বীকার করে না, আবার অস্বীকারও করে না। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের মতে ইসরায়েলের কাছে প্রায় 80টি পারমাণবিক অস্ত্র রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইসরায়েল কোনো আন্তর্জাতিক চুক্তির অধীনে নেই। তারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে সই করেনি, ফলে তাদের ওপর কোনো আন্তর্জাতিক নজরদারি নেই। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। এই যুদ্ধ ক্রমেই বড় আকার নিচ্ছে। ইরান ইতিমধ্যে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক পরিকাঠামোতে হামলা করেছে। ইসরায়েলের সামরিক নীতি খুবই বিপজ্জনক। তারা প্রায়ই নিজেদের অস্তিত্ব হুমকির মুখে বলে দাবি করে। এই যুক্তি দেখিয়ে তারা ভয়ঙ্কর মাত্রায় হামলা চালায়। আত্মরক্ষার যুক্তিতেই তারা গাজায় নির্বিচারে হত্যালীলা চালিয়েছে। গাজায় তাদের আক্রমণে হাজার হাজার সাধারণ মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে বড় ভূমিকা নিচ্ছে। তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যুদ্ধকে আরও জটিল করছে। শান্তির বদলে তারা সামরিক পথকে বেছে নিচ্ছে। এই অবস্থায় বিশ্ব আরও বড় বিপদের দিকে এগোচ্ছে। যদি এই যুদ্ধ নিয়ন্ত্রণে আনা না যায়, তবে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি অস্বীকার করা যায় না। নিউক্লিয়ার যুদ্ধ মানে তো মহাপ্রলয়। হ্যাঁ, আর সেই আশঙ্কাতেই দিন কাটাচ্ছে গোটা পৃথিবী। ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করছে? রিপোর্ট বলছে ইরানের কাছে 60% এনরিচড ইউরেনিয়াম রয়েছে। নিউক্লিয়ার বোমা তৈরি করতে 90% এনরিচড ইউরেনিয়াম লাগে। ইরান অস্ত্র তৈরি করার জন্য ইউরেনিয়াম ব্যবহার করছে না। তাহলে ইরান পারমাণবিক হামলা চালাবে না বলছো? আয়াতোল্লাহ আলী খামেনেই যতদিন বেঁচে ছিলেন, এই কথাটা গ্যারান্টি দিয়ে বলা যেত। আলী খামেনেই নিউক্লিয়ার অস্ত্রের বিরোধী ছিলেন। কিন্তু এখন তো ওনার ছেলে ক্ষমতায় আছে। আর সেটাই তো ভয়ের। মোজতবা খামেনেই অনেক বেশি আক্রমণাত্মক। তার সঙ্গে রেভলিউশনারি গার্ডের সম্পর্ক খুব ভালো। আর মোজতবা খামেনেই ক্ষমতায় এসেই ঘোষণা করেছিলেন, সব মৃত্যুর বদলা নেবে ইরান। তাহলে এখন ইরানের তরফেও পারমাণবিক যুদ্ধ হলে হাত গুটিয়ে বসে থাকার চান্স নেই? না, নেই। আর 60% থেকে 90% এনরিচড ইউরেনিয়াম তৈরি করা কঠিন নয়। ইসরায়েল একটা ভুল করেছে। মাত্র একটা ভুল? না, খামেনেই হত্যা থেকে স্কুলে হামলা, ভুল অনেক। কিন্তু তার মধ্যে একটা বড় ভুলের মাসুল দিতে হতে পারে আমেরিকাকে। কি ভুল বলো তো? ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে হত্যা। লারিজানি থাকলে পারমাণবিক যুদ্ধ বা পারমাণবিক আগ্রাসন থামানোর একটা কূটনৈতিক রাস্তা খোলা থাকতো। কেন? কিভাবে রাস্তা খোলা থাকতো? লারিজানি ছিলেন আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইরানের অন্যতম মুখ। এর আগেও পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন ইরান সম্পর্কে যেটুকু স্থিতাবস্থা এসেছিল, তা লারিজানির হাত ধরেই এসেছিল। তার মানে পারমাণবিক যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা বেশ জোরালো।
সেই ধারণা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। নেই, এবার শেষ কর। হ্যাঁ চলো, বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।